আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার হিস্ট্রি ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র পার্ট 2 ক্লাস। শারীরিক অসুস্থতার কারণে কদিন ভিডিও ডাউনলোড করা হয়নি, আমাদের রিকোয়েস্টে ডাউনলোড করলাম আজ। মুর্শিদ কুলি খাঁ, আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে মুর্শিদ কুলি খাঁ ইনি কিন্তু সুযোগ বুঝে নিজেকে স্বাধীন নবাব ঘোষণা করে দিচ্ছে, আর অপরদিকে ফারুক সিওর তার যে বাণিজ্যিক ছাড়পত্র দস্তক যেটা বলা হচ্ছে, সেই দস্তকের অপব্যবহার করে ব্রিটিশরা কিন্তু লাভবান হচ্ছে। তো আজকে মুর্শিদ কুলি খাঁয়ের পরে যারা এসেছিল, দেখো মুর্শিদ কুলি খাঁয়ের পরে তার জামাতা তথা জামাই সুজাউদ্দিন কিন্তু বাংলার নবাব পদ পেয়েছে, এবং সুজাউদ্দিনের পরে এই টাইমটাতে এই পিরিয়ড সুজাউদ্দিনের যে পিরিয়ডটা, এটাই কোনো ইম্পর্টেন্ট তেমন কিছু নেই। তারপরে আসছে কিন্তু তার ছেলে সুজাউদ্দিনের ছেলে সরফরাজ। এবার এই সরফরাজকে হত্যা করছে আলীবর্দী খান। আলীবর্দী খান সরফরাজকে হত্যা করার পরে নিজে কিন্তু বাংলা সিংহাসন দখল করছে কত খ্রিস্টাব্দে? 1740 খ্রিস্টাব্দে। কোন যুদ্ধের মাধ্যমে? গিরিয়ার যুদ্ধের মাধ্যমে। এনার আসল নাম ছিল কিন্তু মির্জা আলী, অর্থাৎ এই যে আলীবর্দী খান, এর আসল নাম মির্জা আলী বা মির্জা বান। আলীবর্দী খান গিরিয়ার যুদ্ধে জয় করে বাংলা, বিহার এই দুটো স্থানে তার কর্তৃত্ব স্থাপন করছে, এবং এত জায়গা যে এরা দখল করে নিচ্ছে। এরপর উড়িষ্যা রাজার সাথে কিন্তু তার একটা যুদ্ধ বাঁধে, এবং সে যুদ্ধে পরাজিত হয়ে উড়িষ্যাও কিন্তু আলীবর্দী খাঁয়ের দখলে চলে যাচ্ছে। এবার আলীবর্দীর টাইমটাতে কিন্তু বাংলায় প্রথম মারাঠা আক্রমণ শুরু হয়। আলীবর্দী খাঁ তখন কিন্তু বাংলার নবাব ছিলেন, তখন বাংলায় প্রথম মারাঠা আক্রমণ হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1742 থেকে 53 খ্রিস্টাব্দের মধ্যে। আর নবাব হচ্ছে কত খ্রিস্টাব্দে? ইনি আলীবর্দী খাঁ সিংহাসনে বসছে কিন্তু 1740 খ্রিস্টাব্দে এখানে আমরা দেখলাম। এরপর ইনি ইংরেজদেরকে বলেছে, ইংরেজদের ইনি মৌচাকের সাথে তুলনা করেছেন যে এদের মধু কিন্তু আমরা খেতেই পারি, কিন্তু এদেরকে বিরক্ত করা যেতে পারে না, বিরক্ত আমরা করব না। যদি বিরক্ত করি তাহলে এদের একটা দংশনে কিন্তু আমাদের মৃত্যু হতে পারে, এভাবে ইনি বলেছেন। দেখো এখানে লেখা আছে এদের মধু খাওয়াই যায়, বাট বিরক্ত করা যাবে না, কারণ এদের দংশনে মৃত্যু হতে পারে। এবার আলীবর্দী খাঁ ইনি মারা যাচ্ছেন, মৃত্যু হচ্ছে এনার 1756 খ্রিস্টাব্দে। এবার এনার মৃত্যুর পরে কিন্তু বাংলাতে ব্রিটিশদের উপনিবেশের জোর কিন্তু বেড়ে যায়। এবার ব্রিটিশরা দলে দলে আসতে থাকে উপনিবেশ বানানোর জন্য, বিভিন্ন জায়গাকে তাদের দখলে নেওয়ার জন্য। কেননা আমরা জানি 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল। পলাশির যুদ্ধে কিন্তু সিরাজউদ্দৌলা হেরে যাওয়ার পরে তারপরে কিন্তু পুরোটাই প্রায় ভারতের অর্ধেকাংশ ব্রিটিশদের হাতে চলেই যায়, যেটা বক্সারের যুদ্ধে পরাজিত হওয়ার পরে পুরো ভারতটাই কিন্তু, পুরো বাংলা পুরো ভারত কিন্তু ব্রিটিশদের হাতে চলে যায়। এটা আমরা পরে জানবো, তার আগে দেখে নিই ইনি কিন্তু 56 সালে এনার মৃত্যু হয়, 1756-তে। আরেকটা কথা এখানে জেনে নিই যে আলীবর্দী খান এনার কিন্তু নিজস্ব কোনো পুত্র সন্তান ছিল না, সেই জন্য ইনি কিন্তু মৃত্যুর আগে এনার কন্যা তথা আমিনা বিবির পুত্র সিরাজউদ্দৌলাকে কিন্তু উত্তরাধিকারী ঘোষণা করে দিয়ে গিয়েছিলেন। আমিনা হচ্ছে কনিষ্ঠ কন্যার ছেলে সিরাজ, তো সিরাজকে কিন্তু উত্তরাধিকারী করে দিয়ে গিয়েছিলেন। এবার এই যে সিরাজ উত্তরাধিকারী হলো, এটা কিন্তু আলীবর্দী খাঁয়ের দুই কন্যা তথা ঘসেটি বেগম বড় মেয়ে এবং মেজ কন্যার ছেলে শওকত জং, এদের মধ্যে আবার চক্রান্ত চলছে যে সিরাজই কেন হবে। শওকত জং ইনি কিন্তু রাজা হতে ইনি নবাব হতে চেয়েছিলেন। তো ঘসেটি বেগম এবং শওকত জং এরা আবার কিন্তু এরা দুজন মিলে সিরাজের বিরুদ্ধে আবার চক্রান্ত করতে শুরু করলো। এই যে শওকত জং যেটা দেখছি না, শওকত জং কিন্তু পূর্ণিয়ার শাসনকর্তা ছিলেন। ইনি যে বেকার ছিলেন এমন না, শওকত জং পূর্ণিয়া শাসনকর্তা ছিলেন। তো এরা ষড়যন্ত্র করতে থাকে। এই ষড়যন্ত্রের মূল কেন্দ্র ছিল ঘসেটি বেগম, অর্থাৎ তাহলে ঘসেটির সাথে সিরাজের সম্পর্ক কি? ঘসেটি হচ্ছে সিরাজের মাসি। ঘসেটির সম্পদ কি বলবো, ঘসেটির যেটা সম্পদ সেটা ছিল হচ্ছে মতিঝিল মহল। এবার এই মতিঝিল মহলও কিন্তু সিরাজ যখন জানতে পারে যে ঘসেটি তার বিরুদ্ধে এরকম চক্রান্ত করছে, শওকত জং উনিও চক্রান্ত করছেন, সেই জন্য কী করছে, মতিঝিল মহলটাকে কিন্তু সিরাজ দখল করে নিচ্ছে এবং এই যে ঘসেটিকে তার প্রাসাদে এনে রাখছে। কিন্তু ঘসেটি তার প্রাসাদের থেকেও কিন্তু আবার চক্রান্ত শুরু করছে। তখন ঘসেটিকে কিন্তু কারাগারে বন্দি করে দেওয়ার নির্দেশ দিচ্ছে। ওটা হয়তো তোমাদের সিলেবাসে নেই, আছে কিনা জানি না। নির্দেশ দিলেও তারপরে কিন্তু কারাগারে বন্দি করছে না, ঘসেটিকে সযত্নে সিরাজ তার মহলেই
থাকতে দিয়েছে, যেহেতু তার মাসি। কিন্তু মতিঝিল যে মহলটা ছিল সেটা সিরাজ দখল করে নিয়েছে। এবার এইটার যে ক্ষোভ, ভার্সিটির মধ্যে একটা ক্ষোভ রয়েছে যে আমার মতিঝিল মহল দখল করে নিল। সে যাই হোক, এবার এই যে সিরাজ কিন্তু যখন সিংহাসনে বসছেন তখন তিনি উপাধি নিচ্ছেন কি, সিরাজ উদ্দৌলা। এই উপাধি নিয়ে তিনি কিন্তু বাংলার সিংহাসনে বসেন। সিরাজের কিন্তু কারোর সাথেই খুব একটা ভালো সম্পর্ক ছিল না উইথাউট হিজ ওয়াইফ। তার ওয়াইফ বাদ দিয়ে ইংরেজদের সাথেও কিন্তু সিরাজের ভালো সম্পর্ক ছিল না। আর তার পরিবার দেখছোই তো, ওই ঘাসিটি বেগম মানে তার মাসি, নিজের মাসি, বড় মাসি, তার মেজো মাসির যে ছেলে শওকত জং, কারোর সাথেই কিন্তু কোনো একটা ভালো সম্পর্ক ছিল না। তো পারিবারিক বিরোধ, ঘসিটি বেগম এবং শওকত জং মিলে ষড়যন্ত্র করলে সিরাজ ঘসিটিকে জেলে বন্দি করেন। আমি একটু আগে বললাম না যে জেলে বন্দি করে না, তার প্রাসাদে থাকতে দিয়েছিল, প্রাসাদে থাকতে দিয়েছিল। কিন্তু যখন মানে একেবারে চরম পর্যায়ে এসে গিয়েছে, বিভিন্ন দিক থেকে যখন ইংরেজদের সাথেও পর্যন্ত ভার্সিটি যখন হাত মেলাচ্ছে, যখন একথা জানতে পারে, তখন তাকে খানিক দিনের জন্য কিন্তু বন্দি করে রাখা হয়েছিল। সেটা কিন্তু খুবই যন্ত্রণাদায়ক বন্দি তেমন কিন্তু না, ঠিক আছে, তার মাসি যেহেতু। আচ্ছা, তোমাদের এখানে না দিয়ে দেবে কোনটা বেমানান খুঁজে বের করো। তো এইখানটা একটু দেখবে যে ষড়যন্ত্রকারী মানে কারা কারা ছিল যারা সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। এক ঘসিটি বেগম আর শওকত জং, এটা তো মেন ক্যারেক্টার। তাছাড়া ছিল ফতে চাঁদ, মানিক চাঁদ, জগৎ শেঠ, রায় দুর্লভ। এই নামগুলো একটু মনে রাখবে, এরা হচ্ছে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা। এবার ইংরেজ বিরোধের কারণ কি, আনুগত্য। ইংরেজরা টাকা দেয়নি, মানে ইংরেজরা মানে এই দেশে তো শাসন করবে ইংরেজরা, তো সেই অনুযায়ী যেটা চুক্তি হয়েছিল, তোমরা এখানে শাসন করবে, বাৎসরিক একটা নির্দিষ্ট পরিমাণে টাকা দিয়ে দেবে, সেই টাকাটা কিন্তু দেয়নি। আবার বিভিন্ন খাতে কিন্তু টাকা দেয়নি। তাছাড়া কুটির বা দুর্গ নির্মাণ, নবাব বলেছিল যে তোমরা যেহেতু বাণিজ্য করতে এসেছো, তোমরা নবাব মানে আমাদের কুটি তোমরা ইউজ করতে পারবে, তোমাদেরকে নিজস্ব কোনো কুটি বা দুর্গ বানানোর প্রয়োজন নেই। কিন্তু ইংরেজরা তা মানেনি, নিজস্ব কিন্তু দুর্গ বানিয়েছিল। ফরাসিটাও মানে ইংরেজদের দেখে ফরাসিরাও কিন্তু বানাতে চেয়েছিল, শুরুও করে দিয়েছিল। যখন নবাব বললো এ কথা, তখন কিন্তু ফরাসিরা বন্ধ করে দিয়েছে, কিন্তু ইংরেজরা দুর্গ নির্মাণ বন্ধ করেনি। ইংরেজরা ফোর্ট উইলিয়ামের সংস্কারও ঘটিয়েছিল, ফলে সম্পর্ক কিন্তু প্রচুর পরিমাণে একেবারে খারাপ হয়ে যায়, যাচ্ছাতাই অবস্থা। কৃষ্ণদাসের পলায়ন, ঢাকার দেওয়ান রাজবল্লভ ঘাসিটির আনুগত্য, রাজবল্লভ ছিল, এনার নামে অভিযোগ টাকা পয়সা নিয়ে ইনি পালিয়ে গিয়েছিলেন। এবার সিরাজ যখন এনাকে রাজদরবারে উপস্থিত হতে বলেন, ইনি কী করলো, ইনি যত টাকা পয়সা ছিল তার ছেলে কৃষ্ণদাসকে দিয়ে ইংরেজদের কাছে পাঠিয়ে দেয়, ওরা টাকাগুলো সংরক্ষণ করে। তো এই কথা যখন জানতে পারে নবাব, তখন সে তো ক্ষুব্ধ হবেই, অটোমেটিক ক্ষুব্ধ হবে। এবার নারায়ণ দাস, এনার অপমান। নারায়ণ দাস হচ্ছে সিরাজের সহকর্মী ছিল, ইংরেজরা তাকে গুপ্তচর বলে অপমান করেছে। তো এই সমস্ত কারণ, আবার বিভিন্ন কারণ রয়েছে, এই সমস্ত কারণ, এইগুলো মেন পয়েন্ট। তো এগুলোর জন্য কিন্তু ইংরেজদের সাথে একটা মানে যুদ্ধ পরিস্থিতি একটা তৈরি হয়, যুদ্ধের পরিস্থিতি। এরপর সম্পর্ক পুরোপুরি খারাপ কখন হয়, এরপরে নবাব 1756 খ্রিস্টাব্দে 20 জুন কাশিমবাজার আক্রমণ করেছিলেন, ফলে এখান থেকে ইংরেজরা পালিয়ে যায়। এরপর নবাব কলকাতা আক্রমণ করে এবং এখান থেকেও ইংরেজরা পালিয়ে যায় এবং এর নাম রাখেন, কলকাতার নামটা পরিবর্তন করে রাখে আলীনগরকে রেখেছিল। ইংরেজরা কিন্তু নয়, ইংরেজরা তো পালিয়ে যাচ্ছে, তাহলে নবাব রেখেছিল। নবাব কলকাতার নাম পরিবর্তন করে রাখে আলীনগর, এবং সেখানে কলকাতায় মানে কিছু ইংরেজদেরকে ধরে একটা ছোট্ট কামরা, 10x14 মাপটা ছিল, সেই কামরায় আটকে রেখেছিল প্রায় 144 জনকে। সেখানে শ্বাসরোধ হয়ে প্রায় 126 জন শ্বাসরোধ হয়ে মারা যায়, এখানে লেখা হয়নি, 126 জন, ঠিক আছে, শ্বাসরোধ হয়ে কিন্তু সেখানে মারা যায়। তো এটাকে অন্ধকূপ হত্যা বলা হচ্ছে। এবার কলকাতার শাসনকর্তা হিসেবে কিন্তু মানিক চাঁদকে সিরাজ নিযুক্ত করেছিল, এটাই সিরাজের সব থেকে বড়ো ভুল ছিল, কেননা মানিক চাঁদও তো ভেতরে ভেতরে ইংরেজদের সাথে হাত মিলিয়ে নিয়েছে। এবার ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের এবং নৌবহরে অ্যাডমিরাল ওয়াটসন, এরা মানিক চাঁদকে ঘুষ দিয়েছিল এবং 1757 খ্রিস্টাব্দে এদের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়।
এবার 1757 খ্রিস্টাব্দে 23শে মার্চ চন্দননগর আক্রমণ করে ইংরেজরা। এরপরে নবাবেরই সেনাপতি মীর জাফর এদের সাথে চুক্তি করে নেয়, মানে গোপন চুক্তি ইংরেজদের সাথে। এবার নবাবকে যুদ্ধক্ষেত্রে তখন ইংরেজরা জানায়, যেহেতু মীর জাফর কিন্তু নবাবের সেনাপতি ছিল, এবার যুদ্ধক্ষেত্র অর্থাৎ পলাশির যুদ্ধ, সেই রক্তক্ষয়ী একটা যুদ্ধ, পলাশির প্রাঙ্গণে কিন্তু আমন্ত্রণ জানায় নবাবকে। এবার নবাব যখন যুদ্ধক্ষেত্রে আসেন তখন কিন্তু এই মীর জাফর তার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং নবাব সেখানে সেই যুদ্ধে পরাজিত হয়। নবাব মারা গেলে মীর জাফরকে কিন্তু বাংলার সিংহাসনে বসিয়ে দেয়। এই 1757 খ্রিস্টাব্দে 23শে জুন কিন্তু পলাশির যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে সব থেকে ভালো নবাবের দিক থেকে মানে লড়াই যারা করেছিল, নির্ভয়ে লড়াই করেছিল, বীর যোদ্ধার মতো লড়াই করেছিল দুইজন, এক মীর মদন, দুই মোহনলাল। এবং এই যে পলাশির যুদ্ধ হলে এই যুদ্ধে কিন্তু নবাব পরাজিত হচ্ছে, অর্থাৎ সিরাজউদ্দৌলা পরাজিত হচ্ছে এবং সিরাজ পরাজিত হওয়ার পরে মীর জাফরের ছেলে মিরনের হাতে কিন্তু মিরনের নির্দেশে নবাবকে কিন্তু হত্যা করা আছে, মানে সেই যুদ্ধক্ষেত্রেই যে মারা গিয়েছিল তেমনটা নয়, মিরনের নির্দেশে কিন্তু নবাবকে হত্যা করা হচ্ছে এবং হত্যা হয়ে যাওয়ার পরে তারপর কিন্তু মীর জাফরকে বাংলার নবাবের সিংহাসনে বসিয়ে দেওয়া হচ্ছে। ওকে, তো আজকে এই পর্যন্ত। তো আরেকটা কথা বলে দিই, এই যে পলাশির যুদ্ধটা আমরা দেখলাম, পলাশির যুদ্ধ যদি বলি কোথায় হয়েছিল, বর্তমান পলাশির স্থানটা কোথায়? আচ্ছা, এটা তোমাদের কোশ্চেন, বলো তো। এই যে পলাশির যুদ্ধ আমি বলছি বা পলাশির প্রাঙ্গণ যেটা বলছি, পলাশির প্রাঙ্গণ বর্তমান কোথায় অবস্থিত? আমি বাস এটুকুই বলে দেবো, এটা কিন্তু পশ্চিমবঙ্গের অভ্যন্তরে অবস্থিত পলাশির প্রাঙ্গণ। আর এই যে পলাশির প্রাঙ্গণ যেটা না, যুদ্ধটা যেটা হয়েছিল এটা আম্রকাননে হয়েছিল। আম্রকানন মিন্স আমবাগান। ওকে, এবং পলাশির যুদ্ধে যখন বাংলার নবাব হেরে যাচ্ছে, প্রায় 50% বাংলার 50% অংশ কিন্তু ব্রিটিশদের হাতে চলে যাচ্ছে। নেক্সট তারপরে হয়েছিল বক্সারের যুদ্ধ, যেটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। বক্সারের যুদ্ধের ফলে কিন্তু আমাদের পুরো বাংলা পুরো বাংলাটাই কিন্তু ব্রিটিশদের হাতে চলে যায়। ওকে, থ্যাংক ইউ।